Done. আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সরল ও যৌগিক মুনাফা। মুনাফা দুই প্রকার, সরল এবং যৌগিক। আমরা দুইটি আজকে শিখব। যৌগিক মুনাফাকে অনেক সময় চক্রবৃদ্ধি মুনাফাও বলা হয়, ইংলিশে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। মুনাফা ইংরেজি দুই ভাবে ব্যবহৃত হয়। মুনাফা শব্দটা অনেক সময় মুনাফা ইংরেজি ইন্টারেস্টও বলা হয়। ইংলিশ বইগুলোতে সবসময় ইন্টারেস্ট হিসেবেই ব্যবহৃত হয়েছে। আর সরল মুনাফা ইংরেজি সিম্পল ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি মুনাফা ইংরেজি কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন্টারেস্ট শব্দের অর্থ যদিও মুনাফা না, মুনাফা ইংরেজি প্রফিট। ইন্টারেস্ট শব্দের অর্থ হচ্ছে সুদ, কিন্তু বাংলায় সুদের জায়গায় ইদানিং মুনাফা ব্যবহৃত হয়, কারণ সুদ শব্দটা হচ্ছে হারাম, মুনাফা শব্দটা হালাল। যেমন আগে গভর্নমেন্ট এমপ্লয়ীদের, আপনারা সবাই বিসিএস এর জন্য, গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, আপনারা জানেন কিনা গভর্নমেন্ট জবে একটা আর্থিক সুবিধা হচ্ছে জিপিএফ ফান্ড, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। এই ফান্ডে আগে অপশন ছিল সুদ, কিন্তু এখন যারা এই ফান্ডে টাকা রাখতে চায় তাদেরকে বলা হয় প্রফিট। থিওরি চেঞ্জ হচ্ছে কিছু কিছু, এই জন্য আমরা এখন থেকে সুদ না বলে মুনাফা বলবো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি মুনাফার ক্ষেত্রে মুনাফা কখন হয়। যখন আগে ব্যবসায় আমি বিনিয়োগ করব, ব্যবসায় হোক অথবা ব্যাংকে টাকা রাখবো। ব্যাংকে টাকা রাখাটাও একটা ব্যবসা ইন্টারেস্ট। আপনার টাকাটা দিয়ে ব্যাংক অন্য একটা ব্যবসা করবে। তাহলে যে টাকাটা আপনি বিনিয়োগ করছেন, মানে ব্যাংকে রাখছেন অথবা ব্যবসায় বিনিয়োগ করছেন, সেটাকে বলা হচ্ছে মূলধন, ইংলিশে বলা হয় প্রিন্সিপাল, অথবা আসলও বলা হয়। এটাকে সংক্ষেপে পি দিয়ে প্রকাশ করা হয়। আমরা একটা বাক্য পড়ি, মনে করেন 500 টাকা বিনিয়োগ করার বিনিয়োগ করার 3 বছর পর 6% হারে মুনাফা পেয়েছেন, মানে লাভ পেয়েছেন। এই লাভ শব্দটাই মুনাফা। মুনাফা, লাভ, সুদ যাই বলেন না কেন, 90 টাকা আপনি মুনাফা পেয়েছেন। তাহলে এখানে আমরা চারটা কম্পোনেন্ট পেলাম। কম্পোনেন্ট গুলো আবার একটু রিভিউ করি। যে টাকাটা আমি ব্যাংকে রেখেছিলাম সেটা ছিল, বিনিয়োগ করেছিলাম, সেটা হচ্ছে পি, প্রিন্সিপাল। এই যে 500 টাকাটা হচ্ছে পি। আবার যে টাকাটা আমি লাভ পেয়েছি, আই, ইন্টারেস্ট, সেটা হচ্ছে এই যে 90 টাকা, এটা হচ্ছে মুনাফা আমার, লাভ। আচ্ছা, আর প্রতি বছর বার্ষিক যে মুনাফার হার বা সুদের হার, এটাকে ইংলিশে রেট, আর রেটের প্রথম অক্ষর আর দিয়ে প্রকাশ করা হয়। এই যে 6%, এটাই হচ্ছে আর। 6% মানে হচ্ছে আমি যখন সূত্রে বসাবো তখন 6 বসাবো না, তখন আমি 0.06 বসাবো। যত পার্সেন্ট থাকে সেটাকে 100 দিয়ে ভাগ করলে 0.06 হয়ে যায়। আমরা বলেছিলাম আগের ক্লাসে, শতকরার ক্লাসে, যে পার্সেন্ট মানেই হরে 100। তার মানে 6কে 100 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যায় 0.06। আর এর মান 0.06। আর এন হচ্ছে নাম্বার, কিসের নাম্বার? নাম্বার অফ ইয়ার, বছর সংখ্যা, যে 3 বছর, তাহলে এন এর মান হবে 3। আচ্ছা, এইটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই। আচ্ছা, আরেকটা এলিমেন্ট আছে। এই যে 500 টাকা আমি বিনিয়োগ করেছিলাম 3 বছর আগে, 3 বছর পরে ব্যবসায় লাভ হওয়ার পরে আজকে আমার হাতে কত টাকা আছে? কেউ একজন বলেন তো। স্টুডেন্টরা কেউ কথা বলেন নাই, আমার কথা কি শোনা যাচ্ছে না নব্বই নাকি? টাকা হ্যাঁ, 90 টাকা তো লাভ হয়েছে, এখন আমার হাতে আছে কত টাকা? 90 টাকা। 590 টাকা। আমার আসলটা তো কেউ চুরি করে নিয়ে যায় নাই। আমি যে ইনভেস্ট করেছিলাম সেই 500 টাকা তো ফেরত পেয়েছি, সঙ্গে 90 টাকা লাভ পেয়েছি। তার মানে এখন আমার হাতে আছে 590 টাকা। এই যোগফলটাকে বলা হয় সি, 590 টাকা, সি ফর ক্যাপিটাল। এই মুহূর্তে আমার হাতে কত মূলধন আছে, ক্যাপিটাল গেইন। এটাকে মুনাফা আসলে বলা হয়, আবার সংক্ষেপে সুদ আসলে বলা হয়।
আচ্ছা, সূত্র শিখি আমরা। সূত্র হচ্ছে ইন্টারেস্ট ইকুয়ালস টু এনপিআর, লাভ সমান সমান এন ইন্টু পি ইন্টু আর। এখন এটাকে অনেক সময় পিআরএন বলা হয়, কোনো সমস্যা নাই, এনপিআর যাহাই এনপিআর তাহাই পিআরএন, তাহাই পিএনআর। গুণ তো একটা আগে পরে হলে সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা যে বলেছিলাম মুনাফা, আসলে এটা কি? এটা হচ্ছে দুইটার যোগফল। মানে আমরা শুরুতে ইনভেস্ট করেছিলাম 500 টাকা, সেটা প্লাস ইন্টারেস্ট পেয়েছি 90 টাকা, টোটাল 590 টাকা। এখন এই আয়ের মান, আমরা সূত্রের আগে 1 নং সূত্র থেকে যদি আয়ের মান বসিয়ে দেই, আয়ের মান হচ্ছে এনপিআর, তাহলে আমরা পরের লাইনে কি পাই? সি সমান, এখান থেকে পি কমন নিয়ে নিলে কি থাকে? 1 প্লাস এনআর। সি সমান সমান পি ব্র্যাকেটে কমন নিয়ে নিলে থাকে হচ্ছে 1 প্লাস এনআর। আপনারা 2 নং অথবা 3 নং, দুইটা মূলত একই সূত্র, জাস্ট কমন নেওয়ার পরে 3 নম্বর সূত্রটা পেয়েছি, যেটা সুবিধা অঙ্ক প্রয়োগ করার ক্ষেত্রে। কখনো 2 নম্বরটা ইউজ করলে সুবিধা হয়, আবার কখনো 3 নম্বরটা প্রয়োগ করলে সুবিধা হয়। যখন যেটা প্রয়োগ করার, আমরা তখনই সেটা প্রয়োগ করব। এ হচ্ছে সরল মুনাফা। এবার আমরা চক্রবৃদ্ধির মুনাফা সূত্রটা দেখি। চক্রবৃদ্ধি সূত্রটা হচ্ছে, প্রতি বছরের প্রাপ্ত যে মুনাফাটা, সেটা আমি তুলে আনবো না, না তুলে বিনিয়োগের সাথে যোগ করে পুনরায় বিনিয়োগ করব। এটা কিরকম? মনে করেন 500 টাকা রেখে আমি প্রথম বছর লাভ পেয়েছিলাম 30 টাকা, দ্বিতীয় বছর পেয়েছি আরো 30 টাকা, তৃতীয় বছর পেয়েছি আরো 30 টাকা, মোট 90 টাকা। আগের বার যেটা পেয়েছিলাম, আগের ঘটনাটা ছিল এইটা। 500 টাকার 6% হচ্ছে 30 টাকা। 1 বছরে 30 টাকা, দ্বিতীয় বছর আরো 30 টাকা, তৃতীয় বছর আরো 30 টাকা, টোটাল 90 টাকা পেয়েছিলাম। কিন্তু প্রথম বছর যে 30 টাকা পেয়েছিলাম, সেটা তো আমি তুলে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমি চাউল কিনে খেয়ে ফেলেছি। কিন্তু আমি যদি চিন্তা করতাম যে না, এই 30 টাকা আমি তুলে আনবো না, এই 30 টাকা সেই ব্যাংকে বিনিয়োগের সাথে আবার বিনিয়োগ করব, মানে সেই 30 টাকা যদি 500 টাকার সঙ্গে যোগ করে 530 টাকা দ্বিতীয় বছর বিনিয়োগ করতাম, তাহলে দ্বিতীয় বছর কিন্তু 500 টাকার 30 টাকা লাভ পাইতাম না, 530 টাকা বিনিয়োগ করলে 33 টাকা লাভ পেতাম, বা পার্সেন্টেজ হিসাব করলে যেটা আসে সেটা। মানে দ্বিতীয় বছর আমার মূলধনের পরিমাণ বেড়ে যেত, যার ফলে দ্বিতীয় বছর প্রাপ্ত মুনাফার পরিমাণটাও বেড়ে যেত। ধরেন পাইলাম 33 টাকা, তাহলে দ্বিতীয় বছর আমার হাতে থাকলো 500, প্লাস প্রথম বছরের লাভ 30, প্লাস দ্বিতীয় বছরের লাভ 33, তাহলে 63 টাকা লাভ। মানে দ্বিতীয় বছর আমার হাতে থাকতো 563 টাকা। তৃতীয় বছর ওই 63 টাকা আমি তুলে তুলে ধান খেয়ে ফেলবো না, ভাত খেয়ে ফেলবো না, ওই 63 টাকাকে আবার তৃতীয় বছর ইনভেস্ট করব। করলে 563 টাকা যখন বিনিয়োগ করব, তখন সেটার 3% হবে, ধরা যাক 35 টাকা, সাপোজ। তার মানে তৃতীয় বছর আমার লাভ হবে আরো 35 টাকা। তাহলে 63 টাকার সঙ্গে 35 টাকা যোগ করলে আমার লাভ হবে 98 টাকা। তাহলে 3 বছর শেষে যদি আমি হাতে পেতাম 598 টাকা, 98 টাকা হইতো আমার লাভ। এটাই হচ্ছে আমার যৌগিক মুনাফা বা চক্র বৃদ্ধি মুনাফা। চক্র মানে হচ্ছে সাইকেল, প্রতি বছরেরকে একটা সাইকেল বলা হয়। প্রতি বছরে বছরে মানে সাইকেলে সাইকেলে বৃদ্ধি পাচ্ছে, সেটাকেই বলা হয় চক্র বৃদ্ধি মুনাফা। সাইকেলটা 1 বছর নাও হইতে পারে, 6 মাস হইতে পারে, 2 বছর হইতে পারে, 3 মাস হইতে পারে, 4 মাস হইতে পারে, কিন্তু মূল থিওরিটা একটাই। আচ্ছা, এইটার ক্ষেত্রে সূত্রটা দেখি আমরা। সি ইকুয়ালস টু, এখানে চিহ্নটা ভুল হয়েছে, একটু মিস্টেক, কারেকশন করতে হবে। এটা প্লাস হবে না, এটা হবে ইকুয়ালস। সি ইকুয়ালস টু পি, পি কমন নিয়ে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, আগের বার সূত্র ছিল, দেখেন আগে ইন্টারেস্ট বের করতাম এনপিআর, কিন্তু এইখানে সরাসরি ইন্টারেস্ট বের করার কোনো সূত্র নাই। খেয়াল করেন বিষয়টা ভালোভাবে, এখানে ইন্টারেস্ট বের করার কোনো সূত্র নাই, বরং 2 নম্বর যে সূত্রটা ছিল, যে ইন্টারেস্ট সহজে হাতে লাভ সুদ আসল, সেটা বের করার সূত্রটা এখানে আছে।
সুতরাং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সুদ আসল বের করাটাই হচ্ছে অরিজিনাল সূত্র। পরে সেখান থেকে আমি এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে যদি পি বিয়োগ করি, আমার ইনভেস্টমেন্ট বিয়োগ করি, তাহলে আমি ইন্টারেস্ট বের করতে পারবো। মানে এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি 98 টাকা খুঁজে বের করতে পারবো না। আমি আগে সি এর সূত্র বসালে সরাসরি 598 টাকা আমার বের হবে। পরে সেই 598 থেকে আমি আসল যে 500 টাকা বিনিয়োগ করেছিলাম সেটা বিয়োগ করলে আমি খুঁজে পাবো আমার লাভ কত হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, জি 3 নম্বর স্যার। সূত্রটা পরে বলতেছি। এখানে এনটা কিন্তু দেখেন পার্থক্যটা কি সূত্রের, এখানে এনটা পাওয়ার হয়ে গেছে, এনটা হয়ে গেছে এখানে পাওয়ার। আর এখানে এনটা ছিল কোথায়? পাওয়ার ছিল না, এন এর সঙ্গে ছিল। তার মানে আগের বার এনটা গুণ হয়েছিল শুধু রেটের সঙ্গে। 3 বছর রেট হওয়ার কারণে 3 বছরের হিসাব আমরা করতাম এনার। যার কারণে দেখেন এনটা কিন্তু পি এর উপরে কোনো প্রভাব ফেলতো না। কিন্তু এইবার এনটা পাওয়ার হয়ে যাওয়ার কারণে এই এনটা কিন্তু পি এর উপর প্রভাব ফেলবে। মানে যখন এন এর মান যখন 1-এর চেয়ে বেশি হবে, এন এর মান যখন 2 হয়ে যাবে, তখন সেটা আনুপাতিক হারে, এক্সপোনেনশিয়াল হারে পি কেও বাড়ায় দিবে। ওই যে বলেছিলাম, সেকেন্ড বছর 33 টাকা, পর থার্ড বছর 35 টাকা, ফোর্থ বছর 38 টাকা, এভাবে প্রতি বছর বাড়তে থাকবে। মানে ইনভেস্টমেন্ট পিটাও প্রতি বছর বাড়তে থাকবে, এই জন্য লাভের হারটাও বাড়তে থাকবে। যাই হোক, এত কিছু যারা না বুঝি, সিম্পলি বুঝি, তারা সূত্রটা মুখস্থ করে ফেলবো। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবসময় মনে রাখবো আমরা, চক্রবৃদ্ধি মুনাফার হারের লাভের মানটা সবসময়ই সরল মুনাফার চেয়ে বেশি হবে সবসময়। আর বেশি হবে বলেই এটাকে সূত্রে পাওয়ার আকারে প্রকাশ করা হয়েছে, না উল্টা বললাম আমি, পাওয়ার আকারে প্রকাশ করা হয়েছে বলেই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমার লাভটা বেশি হবে। আচ্ছা, 2 নম্বরটা বলেছি, 3 নম্বরটা কি? 3 নম্বর সূত্রটা হচ্ছে, এখানে এন ছাড়াও বাড়তি একটা এম চলে আসবে, এম। দেখেন এমটা আবার কি? এমটা হচ্ছে আমার সাইকেলের সংখ্যা। সাইকেল যদি প্রতি বছরে একবার না হয়, বছরে যদি 2বার হয়, ধরেন বললো আপনি ব্যাংকে টাকা রাখলেন, আপনি গরুর ব্যবসা করলেন। এখন গরু যদি 6 মাস পর পর বাছুর দেয়, বাচ্চা দেয়, তাহলে 6 মাস পর পরই আপনি লাভ পেয়ে যাচ্ছেন। গরুর বাছুরটা বিক্রি করে দিচ্ছেন, হয় বিক্রি করে দিচ্ছেন, না হয় বিক্রি করে সেই টাকাটা গরুর টাকার সঙ্গে যোগ করে ফেলছেন, ব্যবসায় খাটায় ফেলছেন। তাহলে সেই যে 6 মাস পর পর যে লাভ হচ্ছে, তাহলে বছর এক হইলেও আসলে তো আপনি ঘটনাটা 1 বছরের কাজ করার নাই, আপনি তো 2 বছরের ঘটনা ঘটাইছেন। লাভ ব্যবসাটা তো আপনি 2বার করেছেন 1 বছরে। যদি আপনি ছাগল কিনতেন, ছাগল যদি 3 মাস পর পর বাচ্চা দেয়, তাহলে তো আপনি 1 বছর ব্যবসা করলেও আসলে 1 বছর করেন নাই। আপনার সাইকেলটা তো একবার না, সাইকেলটা 3 মাস পর পর বাচ্চা দেওয়ার কারণে আপনার বছরে সাইকেল কয়টা হবে বলেন তো? তিনটা। আর 4টা। 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 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়। 3 মাস পর পর হলে 1 বছরে 4বার হয়। তখন এম এর মান হয়ে যাবে 4। তখন সূত্রটা আপনাকে এটা ইউজ করতে হবে, 1 + এম। আর এম 2বার প্রভাব ফেলবে, আর এর সঙ্গে এম গুণ আকারে থাকবে। আবার এন কে এম দিয়ে ভাগ দিতে হবে। স্যার, যত মাস বা যত সময় লাগবে সেটা হচ্ছিল এম, মানে লাভের না, মাস না, ভাগফলটা হচ্ছে এম। 12কে, ভাগফল। আমরা অঙ্ক করলে দেখবো, সমস্যা নেই, টেনশন নিয়ে না, সূত্রটা একটু মুখস্থ করেন। ওকে, আমরা কিছু সাধারণ অঙ্ক করি, নর্মাল অঙ্ক করি। ঠিক আছে। 25তম বিসিএস একটা অঙ্ক এসেছিল, সবচেয়ে সহজ অঙ্ক, 1 সূত্রের অঙ্ক, 1 নম্বর সূত্রের অঙ্ক। বলেছে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে। সুদ চেয়েছে, সুদ মানে ইন্টারেস্ট, মানে আয় বের করতে বলেছে, এটা 1 নম্বর সূত্র। তাহলে যা যা দেওয়া আছে আমরা তাতে একটু লিখি। দেওয়া আছে আর রেট দেওয়া আছে 6%। 6% মানে কি? 0.06। 9 মাস, যা যা দেওয়া আছে আমরা সিরিয়ালে লিখছি। 9 মাস, এন এর মান কত? স্যার, তাহলে 9 বা ভাগ 12 হবে। রাইট, 9/12 ইয়ার। এন এর মান সবসময় বছর, এন এর মান হইতে হবে বছর।
9/12 বছর। ঠিক আছে, মানে 0.75। আসল ছিল কত? 10,000 টাকা। তাহলে পি এর মান কত? 10,000 টাকা। আই ইকুয়ালস টু হোয়াট? এখন অঙ্কটা কি চক্রবৃদ্ধি না সরল, এটা তো কিছু বলে নাই। যদি না বলা থাকে তাহলে বুঝে নিবেন এটা সরল মুনাফা। চক্রবৃদ্ধি বা সরল যদি না বলে, তাহলে আপনি সরল মুনাফার সূত্রটাই প্রয়োগ করবেন। তাহলে সূত্রটা কি হবে? আই ইকুয়ালস টু এনপিআর। এন এর মান 0.75, এটাকে আমরা 3/4 আকারে লিখি। আমরা কাটাকাটি করবো তো, ক্যালকুলেটর নেওয়া তো নিষেধ। তাহলে আমরা 0.75 রাখতে পারি, অথবা এটাকে 3/4 লিখি, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। পি এর মান কত? 10K। আর এর মান কত? 0.06। বা এটাকে আমরা হরে 100 কাটাকাটি করবো তো, 6/100 আকারে রাখি, তাহলে কাটতে সুবিধা হবে। এনি কোশ্চেন? নো কোশ্চেন। 2 শূন্য কেটে দিলাম। পরে 4কে 100 দিয়ে কাটলে হয় 4×25 100। 3×6 = 18 ইন্টু 25। আমরা জানি 4×25 100, তাহলে 16×25 400। আরো 18টা 25, মানে আরো দুইটা 25 বা বাকি রইলো, 2×25 50, মানে 450। বুঝতে পেরেছেন কিভাবে ক্যালকুলেটর ছাড়া শর্টকাটে দ্রুত গুণ করা যায়? আমি আপনাদের মুখে মুখে বলেছি, এই জন্য সময় বেশি লেগেছে, বাস্তবে সময় আমার আরো কম লেগেছে। ব্যাখ্যা না করলে 18 × 25, 25 মানেই 104/1 ভাগ। তাহলে 18কে 4 দিয়ে ভাগ করলে যা হয় তাই আনসার। 18কে 4 দিয়ে ভাগ করলে 4×4 = 16, আরো 2 4.5, 4.5 × 100, 450 হচ্ছে আমার আনসার। বলেন, কারো কোনো কোশ্চেন আছে? 9 মাস দেখে কেউ আবার এম এর সূত্রে চলে যায় না। এই যে এম এম এর সূত্রটা বলেছিলাম, এটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য না। এটা কোন ক্ষেত্রে? যদি বলতো 9 মাস পর পর কম্পাউন্ড হয়, এরকম বলে দিত, সূত্রের মধ্যে বলে দিত যদি এরকম, তাহলে 9 মাসের কথাটা প্রযোজ্য হইতো। ওকে। আমরা পরের সূত্রে যাই। বলেছে বার্ষিক 4.5% সরল সুদে। তাহলে আমরা একটু কম্পোনেন্ট করে লিখি যা যা পাচ্ছি। রেট কত? 4.5%। মানে কি? 4.5/100। থাকুক, এভাবেই থাকুক। কত টাকা বিনিয়োগ করলে, মানে ইনভেস্টমেন্ট কত টাকা, সেটা জানতে চেয়েছে। পি এর মান দেওয়া নাই। পি ইকুয়ালস টু হোয়াট, এটা জানতে চেয়েছে। 4 বছর, এন ইকুয়ালস টু 4। ক্যাপিটাল গেন মানে বাড়ার বাড়ার পরে যেটা হবে, সি। কত টাকা অর্জন করব, টোটাল হাতে থাকবে কত সর্বশেষ, সুদাসল কত? সুদাসল 826 টাকা। কে কে বুঝেন নাই 4টা এলিমেন্ট? আচ্ছা, তাহলে আমরা কি জানি? সূত্র হচ্ছে 2 নম্বর সূত্রটা, 3 নম্বর সূত্রটা, সি ইকুয়ালস টু পি 1 + nr। 2 নম্বরটা কেন ইউজ করলাম না? কারণ পি বের করতে বলেছে, তো যেই সূত্রে আমার পি একবার থাকবে, পি এক পাশে থাকলে সরাসরি পি কে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, C/1 + nr। এই জন্যই আমরা ইচ্ছা করে 3 নম্বরটা ইউজ করেছি। মানগুলো বসিয়ে দিলে মান চলে আসবে। সি এর মান 826, আর 1 + n এর মান কত? 1 + n এর মান 4, ইন্টু আর এর মান কত? 4.5/100। আচ্ছা, এটা এই কাটাকাটিটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়? ওই সময় ক্যালকুলেটর অ্যালাউড ছিল মেবি।
তবে আমরা ক্যালকুলেটর ছাড়াও শর্টকাট বুদ্ধি করে করতে পারি। এটা হচ্ছে, আমরা যদি উপরে 826 কে 100 দিয়ে গুণ করি, নিচের প্রত্যেকটা পয়েন্টকে লব এবং হরকে 100 দ্বারা গুণ করি, তাহলে 1 হয়ে যাবে 100, প্লাস নিচের এই যে 4 × 4.5/100, এই পুরাটাকে আমরা 100 দিয়ে গুণ করলে এই 100টা নাই হয়ে যাবে, থাকবে 4 × 4.5। রাইট? এনি কোশ্চেন? এক সেকেন্ড, আমি আসতেছি। হ্যাঁ, আমি আচ্ছা, তারপর কি? 4 × 4.5 এর মান হবে 18, তাহলে 118 দিয়ে আমরা 8,26,000-কে ভাগ করবো। দেখেন তো ভাগটা যায় কিনা। কেউ জন দেখে জানান তো ভাগ করা যায় কিনা। ক্যালকুলেটর দিয়ে করেন। অনেক আগের বিসিএস আসছিল, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল। ক্যালকুলেটর দিয়েই করেন। 700। কত? 700। 700। 700। বলে এটাই আমার আনসার। 700 টাকা বিনিয়োগ করেছিলাম, আর আমি পেয়েছি, হাতে আছে এখন 826 টাকা, মানে 126 টাকা আমার লাভ হয়েছে। এনি কোশ্চেন? আচ্ছা দেখেন, এই অঙ্কটা কিন্তু 40তম বিসিএস এ আসছে। মানে কি, রিসেন্ট বিসিএস বলেছে 450 টাকা বার্ষিক 6% হারে বিনিয়োগ করলে কত বছরে সুদে আসলে 558 হবে। তাহলে যা যা দেওয়া আছে লিখিয়ে ফেলি। প্রিন্সিপাল ছিল 450 টাকা, সুদের হার ছিল 6/100, n equals to what? c equals to 558. Any question? I think no question should arise. আচ্ছা, তারপর সূত্র বসাই আমরা। c equals to p into 1 plus nr, বা p সমান সমান, সরি p তো চায় নাই, p চেয়েছে, p চায়নি, স্যার এন বের করতে হবে। n বের করতে হবে, তাহলে p বের করবো না। তাহলে যা বের করতে হবে তাকে আমরা বাম পাশে নিয়ে যাব। তাহলে লিখি 1 plus nr সমান সমান c by p, cp 5 স্টার, nr সমান সমান c by p minus 1, r সমান সমান, সরি n সমান সমান c by p minus 1 ডিভাইডেড বাই r। কঠিন হয়ে গেল সূত্রটা,
আমরা বলেছিলাম কখনো কখনো আমরা 2 নম্বরটা ইউজ করবো, 2 নম্বরটা ইউজ করলে ক্যালকুলেশনটা আরো ইজি হবে আমার মনে হচ্ছে। তাহলে আমরা 2 নম্বরটা ইউজ করে দেখি কি হয়। 2 নম্বর সূত্রটা কি ছিল? সি সমান সমান পি প্লাস এনপিআর। তাহলে এনপিআর সমান সমান সি মাইনাস পি। তাহলে কি বের করতে বলেছে? এন সমান সমান সি মাইনাস পি ডিভাইড বাই পি আর। এটা সহজ হয়েছে। সি এর মান দেওয়া আছে 558, মাইনাস পি এর মান কত দেওয়া আছে? 500, না 450 টাকা। নিচে 450 ইন্টু আর এর মান কত দেওয়া আছে? 6%, মানে 6। 6/100। এখন 100টা উপরে চলে যাবে। বিয়োগফল কত হয়? 558 থেকে 450 বিয়োগ করলে 108, ইন্টু 100 উপরে চলে যাবে। নিচে এক সেকেন্ড, কম্পিউটার হ্যাং হলো নাকি? আপনারা কি লেখা দেখতে পাচ্ছেন? না স্যার, না স্যার, ফেসবুক ওপেন হয়েছে আপনার। আচ্ছা, একজন পার্টিসিপেন্ট নাম হচ্ছে ইউজার, যিনি কমেন্ট করেছেন মেসেজে 590 টাকা। তার নাম কি? নামটা রিনেম করে ফেলেন, MH ফয়সাল, রিনেম করে ফেলেন, থ্যাংক ইউ। গত সোমবার, হ্যাঁ, বৃহস্পতিবার আমার ক্লাস নেওয়ার কথা ছিল। নর্মালি আমার ক্লাস বুধবারে রাখি, কারণ আমি বৃহস্পতিবার জার্নিতে থাকি। অনেক সময় উইকেন্ডে অন্য কোথাও গেলে আমি প্রচুর জার্নি করি, এই জন্য বৃহস্পতিবার আমার ক্লাস রাখি না। কিন্তু প্রমাণ স্যার বলতেছিল, স্যার বৃহস্পতিবার আমি বগুড়া যাব, যার কারণে ভাইবা নিতে যাব, যার কারণে আমি বুধবার ক্লাস নিতে পারবো না। আমার বৃহস্পতিবারের ক্লাসটা যদি বুধবারে দিয়ে দিতেন, আপনি যদি বৃহস্পতিবার নিতেন। ঠিক আছে, ট্রাই করব। কারণ বৃহস্পতিবার দিকে সে তো মিস যাবে, কনফার্ম। কনফার্ম মিস যাওয়ার চেয়ে যদি বরং বুধবার ক্লাসটা রোমান স্যার নিয়ে নেয় বৃহস্পতিবার, তাহলে আমি নিলে একটা চান্স থাকে যে না, ক্লাসটা হয়তো মিস যাবে না। বাট আনফরচুনেটলি আমার বাসায় আমি ঢাকায় গিয়েছিলাম গত সপ্তাহে সাভারে। যেতে যেতে আমার রাত 11টা বেজে গিয়েছিল, এত পরিমাণ যানজট ছিল। আমি অন্যান্য সময় যখন যাই ময়মনসিংহ থেকে গাড়ি নিয়ে গেলে গাজীপুর চৌরাস্তা থেকে শর্টকাট চন্দ্রা হয়ে চলে যাই 4 লেন রাস্তায়। 3 ঘন্টা থেকে হ্যাঁ 3.5 ঘন্টা লাগে, বা 4 ঘন্টা লাগে। কিন্তু 5টার আগে রওনা হয়েছি, 9:30 পৌঁছাইতে পারি নাই, 4.5 ঘন্টায় পৌঁছাইতে পারি নাই। তো যার কারণে ক্লাসটাও নিতে পারিনি। অত্যন্ত দুঃখিত যে ক্লাসটা নিতে পারিনি এই জন্য। আর গতকালকে খালিদ স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল, স্যারের কি একটা ঝামেলা হয়ে গেছিল। আমিও আগে জানতাম না, মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, এই জন্য গতকালকে ক্লাসটা আমি ব্যাকআপ দিতে পারিনি। এই জন্য আজকে বাধ্য হয়ে আপনাদের ক্লাসটা নিতে হচ্ছে। তো কালকে পরীক্ষা, আজকে ক্লাস নেওয়ার পর, ম্যাথ ক্লাস নেওয়ার পর প্র্যাকটিস না করে কতটুকু করার সময় পাবেন আপনারা জানি না। একটু প্রেশার নিতে হবে। তো আপনাদের এই অসুবিধাটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে একটু কষ্ট করে করেন ক্লাস। রাতে যদি সময় পান, রাতে একটু বাড়তি হোমওয়ার্ক প্র্যাকটিস করবেন। না পারলে কালকে সারা দিন বা সন্ধ্যায় তো সময় আছেই, একটু বাড়তি প্র্যাকটিস করবেন, কেমন? প্র্যাকটিস করে করে পরীক্ষাটা দিন প্লিজ। ম্যাথ প্র্যাকটিস না করে পরীক্ষা দিলে অঙ্কগুলো পারবেন না।
আচ্ছা, আমরা অঙ্কে চলে আসি। 450 ইন্টু 6। 6 দিয়ে কি 108-কে ভাগ যায়? 6 ষোলং 96 আর 12, 6 18 108। হ্যাঁ, 6 দিয়ে 108-কে ভাগ যাচ্ছে, কত হচ্ছে? 18। 18 দিয়ে 450-কে ভাগ যাচ্ছে। আমরা একটু আগে করেছিলাম যে 4-কে 4.5 দিয়ে গুণ করলে 18 হয়। তাহলে 18-কে 18 স্যার 25 ছিল সেটা। ও সরি, 25 ছিল। স্যার 18 25-কে, দিয়ে আচ্ছা, 450 দিয়ে ভাগ যাবে, কিন্তু নিচে 25 আসবে আর কি। হ্যাঁ, কঠিন হয়ে যাবে। তার চেয়ে আমরা একটা কাজ করি, 450-কে যেহেতু 25 দিয়ে ভাগ করলে 18 হয়, আমরা জানি এটা। 450-কে 25 দিয়ে ভাগ করলে হয় 18, 25 দিয়ে 100-কে ভাগ করলে থাকে 4। এখন 18 18 কাটা, আনসার হচ্ছে 4। কারো প্রশ্ন আছে কোনো? নেই। আচ্ছা, এবার টাইপ 2 তে আসি। গুণ, অংশ বা শতকরা। সুদের হার কত হইলে আর এর মান বের করতে বলেছে? 8 বছর, n ইকুয়ালস টু 8। মূলধন সুদে আসলে 3 গুণ হবে। মূলধন দেওয়া নাই, আসলে দেওয়া নাই, তাহলে কেমনে করব? ধরি মূলধন কত টাকা ছিল? মূলধনকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি। 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 তাহলে মূলধন ছিল পি টাকা। তাহলে সুদে আসল, সুদ আসল কত টাকা? সুদ আসল কি দিয়ে প্রকাশ করে? সি স্যার। সি। সি। সি হচ্ছে 3 গুণ, মানে আসলের 3 গুণ, তাহলে 3p, তাই না? হ্যাঁ, এটাই। তাহলে এখন আমরা সূত্র বসাই, তাহলে তো ইজি হইলো। আমরা জানি সি ইকুয়ালস টু পি 1 + nr। তাহলে সি এর মান হবে 3p। 3p ইকুয়ালস টু পি 1 + nr। পিতে পিতে উভয় পক্ষকে ভাগ করে দিলে পি নাই হয়ে যাবে। কি থাকবে? 3 ইকুয়ালস টু 1 + nr। তাহলে nr এর মান হবে 3 - 1। তাহলে আর এর মান মানে 2। কিসের মান চেয়েছে? আর এর মান চেয়েছে, তাহলে আর ইকুয়ালস টু 2/8, মানে 1/4, মানে মানে কি? এই 1/4 কে কিভাবে যেন পার্সেন্টেজে প্রকাশ করতে হয়? ভগ্নাংশকে শতকরায় প্রকাশের নিয়ম কি? আর স্যার 100 দিয়ে 100% দিয়ে গুণ। গুণ দিলেই হয়, তাই না? মানে 25%। কে বুঝেন নাই? এনি কোশ্চেন? লেখা শেষ হয়েছে? জি স্যার। ওকে। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা হয়? কোন আসল, এটা কোন আসল না, কোন একটা আসল, কোন একটা অ্যামাউন্ট কত ছিল আমি জানি না। পরে বলেছে মুনাফা আসলের 3/8 অংশ।
মুনাফাও দেওয়া নাই, আসলে দেওয়া নাই, শুধু মুনাফা আসলটা দেওয়া আছে। মুনাফার হার, আচ্ছা, এটা 38 বিসিএস আসছে, এটা দশম বিসিএস আসছে, রিসেন্ট বিসিএস, তাহলে কি বুঝতে হবে? অঙ্কটা কঠিন। 35-এর পরে অঙ্কগুলো এত সহজ ছিল না। আচ্ছা, এন এর মান দেওয়া আছে 3, সি এর মান দেওয়া আছে 5500, মুনাফা কত জানি না। মুনাফাকে কি দিয়ে প্রকাশ করা হয়? সরি, মুনাফা না, মুনাফাটা আসলের 3/8 ভাগ। তাহলে আমরা আসলটা ধরে নিই, তাহলে সুবিধা হবে, মুনাফাটা বের করতে পারবো। ধরি আসল, আসলকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে। তাহলে মুনাফা, অতএব মুনাফা, মুনাফা তো বলা আছে আসলের 8/3 ভাগ, তার মানে কি 3p/8, পি কে 3/8 দিয়ে গুণ করেছি। মুনাফার হার চেয়েছে, আর এর মান চেয়েছে। কি করা যায় বলেন তো? একই অঙ্ক না আগেরটা আর এটা? না, একই অঙ্ক না, কারণ হ্যাঁ স্যার। একই অঙ্ক। তুমি মনে মনে চিন্তা করেন, যদি আমরা আগে সূত্রটা বসাই যে সি ইকুয়ালস টু পি ইন্টু 1 + nr, এটা যদি বসাই, তাহলে সমীকরণে দুইটা রাশি অজানা হয়ে গেল। একটা সমীকরণে যদি দুইটা রাশি অজানা থাকে, তাহলে সেই সমীকরণটা পৃথিবীতে কোনোদিনই সলভ করা যায় না। দেখেন, সি স্যার, ইকুয়ালস টু এখানে পি, আই চাওয়া হচ্ছে না, হ্যাঁ মুনাফা। এনআর, রাইট, আই চাওয়া হচ্ছে। তো এখানে তো আই নাই, এই সূত্রে আই নাই, প্রথম সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে, এই পি এর মানও জানি না আমরা, আবার আর এর মানও জানি না। না, আয়ের মান চাওয়া হয় নাই, মুনাফার হার চাওয়া হচ্ছে। মুনাফার হার, মুনাফার হারকে কি দিয়ে প্রকাশ করা হয় বলেন? আর দিয়ে। মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয়। তো এই সমীকরণে পি না, এর মানও আর তো জানি না। হচ্ছিল হ্যাঁ, পার্সেন্টেজ। মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয়, হার মানে রেট। আর মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয়। মুনাফা আর মুনাফার হার দুইটা তো আলাদা জিনিস। মুনাফা হচ্ছে আই, 90 টাকা লাভ পাইছিলাম, সেটা ছিল আই। আর 5% রেট ছিল, এই পার্সেন্টটা হচ্ছে আর, দুইটা আলাদা জিনিস। তাহলে এই সূত্র দিয়ে হচ্ছে না, তাহলে 2 নম্বর সূত্র দিয়ে হবে। আই ইকুয়ালস টু এনপিআর, 1 নম্বর দিয়ে হবে। দেখি, আই ইকুয়ালস টু এনপিআর, এটা দিয়ে হবে কিনা? না, হবে না। স্যার হবে যখন মান বসাবেন তখন তো আচ্ছা, দুইটা। দেখি মান বসাই, আয়ের মান বসানো আছে, আয়ের মান দেওয়া আছে 3p/8, বসাই দিই। 3p/8 সমান সমান NPR, পিতে পিতে কাটা, তাহলে কি থাকলো? 3/8 সমান সমান NR, R ইকুয়ালস টু 3/8 ইন্টু N। স্যার এন এর মান বসায় দেন। N এর মান কত? থ্রি। কাটাকাটি করলে মান হচ্ছে 1/8 ইন্টু 100%। যেহেতু আর বের করতে বলেছে,
আর এর একক সবসময় পার্সেন্টেজে প্রকাশ করতে হয়, এই জন্য আমরা 100% দিয়ে গুণ করলাম। 8 × 96, 12.5%। এখন কেউ কেউ ভাবছেন, স্যার এটা যে আমি করলাম, তাহলে সি এর মান তো আমরা কোনো জায়গায় প্রয়োগই করলাম না, তাহলে সি এর মান প্রয়োগ করা না করে অঙ্কটা কেন হইলো? ম্যাথমেটিক্যালি সঠিক মনে হচ্ছে, কিন্তু লজিক্যালি তো ভুল, তাও মনে হচ্ছে না, লজিক্যালি ভুলও মনে হচ্ছে না। বাট কেন আমরা প্রদত্ত মান ছাড়াই অঙ্কটা করতে পারলাম? কিভাবে সম্ভব হইলো এটা? ঠিকই আদৌ সম্ভব? তাহলে এখানে মুনাফা একরকম, মানে আসল একরকম থাকলে, সরি সুদ আসল দেওয়া আছে 5,500, সুদ আসল 5,500 টাকা হওয়াতে আমার অঙ্কের মান আছে রেট 12.5%। এখানে যদি আমি যে উপায় করছি, সূত্রে আমি সি এর মান ব্যবহারই করি নাই, তাহলে অন্য একটা অঙ্কে যদি সি এর মান 5,500 না দিয়ে 90,000 দিত, তাহলেও তো অঙ্কের মান 12.5%ই আসতো। তাহলে এটা কি লজিক্যালি সঠিক হইলো? এখানে একটা লজিক্যাল ইরর মনে হচ্ছে না? না, ঠিকই আছে অঙ্ক। কেন ঠিক আছে বলেন তো? কার বুদ্ধি আছে, কে বলতে পারেন? এখানে সি এর মান যাই হোক না কেন, মুনাফা আসলের এত অংশ। হ্যাঁ তাতে আমার রেটের উপর সম্পর্ক নাই, আসল বাড়লে মুনাফা বাড়বে, দুইটা একই হারে বাড়বে, এর জন্যই কাটাকাটি চলে যাবে। দেখেন উভয় পক্ষে পিতে পিতে কাটাকাটি গেছে, পি যদি 10 গুণ হইতো, তাহলে ওই বাম পক্ষে 3p/8 এটাও 10 গুণ হইতো, করে গিয়া 10p তে কাটাকাটি যাইতো। সো আমার 12.5টাই টিকে থাকতো। সো এই অঙ্কে আপনার আসল যত টাকাই হোক না কেন, ইনভেস্টমেন্ট যত টাকাই হোক না কেন, আমার 12.5ই হবে। এর জন্য অঙ্কটা সঠিক, অঙ্কটা ভুল হয়নি। কিন্তু এই অঙ্কটা করতে গিয়ে আপনারা যে প্রবলেমটাতে পড়বেন, সেটা হচ্ছে এটা যে অ্যাকচুয়ালি 1 নাম্বার সূত্রের অঙ্ক কেউ কল্পনাই করবেন না। হ্যাঁ, কঠিন অঙ্ক দেখে মনে করে আপনারা 2 নাম্বার আর 3 নাম্বার দিয়ে ট্রাই করতে থাকবেন, বারবার টাইম ওয়েস্ট হবে। 3 নাম্বার দিয়ে যখন হবে না, তখন 2 নাম্বার দিয়ে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন 2 নাম্বার দিয়েও হয় না। পরে গিয়ে আপনারা 1 নাম্বার অনেকেই ট্রাই করে পারবেন, আবার অনেকে ভাববেন দূর এটা 1 নাম্বার দিয়ে হবেই না, অঙ্ক পারি না, বাদ বাদ দিয়ে দিবেন। আসলে অঙ্কটা সহজ, 1 নাম্বার অঙ্ক প্রয়োগ করলে ইজিলি অঙ্কটা হয়ে যায়। কিন্তু আপনাদের যেই কথাটা একটু আগে এতক্ষণ বললাম, বাড়তি কথাটা, যে মুনাফা আসল 5,500 নয় 90,000 হইলেও অঙ্ক একই থাকবে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বেসিকটা ক্লিয়ার হইলো, কনসেপ্ট ক্লিয়ার হইলো। যে ঘটনা হচ্ছে যে এই সূত্রে আমার ইনভেস্টমেন্ট যাই হোক না কেন, যেহেতু সরল মুনাফা একই হারে যদি বাড়ে, একই সময়ে একই হারে যদি আমি বিজনেস করি, আবার বলতেছি একই সময়ে সমান সময়ে সমান হারে যদি আমি বিজনেস করি, তাহলে আমার মুনা আমার আসল যত গুণ বেশি হইতো, মুনাফাও তত গুণই বেশি হবে। এই জন্য আসলের পরিমাণ কত টাকা ছিল সেটা ফ্যাক্টর না, বা মুনাফা আসল কত টাকা হয়েছে সেটা ফ্যাক্টর না। সূত্রে অঙ্কের মধ্যে আমি 5,500 টাকা ইউজ না করেই আমি পার্সেন্টেজটা বের করতে পারি। এটাই এতক্ষণ বোঝাতে চেয়েছি, বুঝতে পেরেছেন? কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু আবার এটা হবে না, কারণ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফার পরিমাণ কত ছিল তার উপর ডিপেন্ড করে পাওয়ার এন আকারে চলে যাবে, এক্সপোনেনশিয়ালি বেড়ে যাবে, আনুপাতিক হারে হবে না। আনুপাতিক হারে যেখানে বাড়ে সেখানে সরাসরি ভাগ করে দুই পাশে কাটাকাটি চলে যায়। কিন্তু যেখানে এক্সপোনেনশিয়াল সিরিজ হয়, মানে পাওয়ার থাকে এন, সেখানে উভয় পক্ষে পি দিয়ে ভাগ করা যায় না। এজন্য লজিক্যাল এবং ম্যাথমেটিক্যালি চক্রবৃদ্ধি মুনাফায় এই টাইপের অঙ্কগুলো সমাধান করাই সম্ভব না, সলভ করাই সম্ভব না। অথবা সম্ভব, একটু বেশি কাটাকাটি করতে হবে, অনেক বেশি সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, টাইপ 3, একাধিক হার এর গড় বা সমন্বিত মুনাফা। বলেছে 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায়
২,০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর কত শতকরা কত হারে গড়ে মুনাফা পাওয়া যাবে? তো এখানে তো আসলে কোনো এনপিআর এর সূত্র লাগে না, এটা বৈদিক নিয়মে করতে পারি, তাই না? এনপিআর দিয়েও করতে পারি। এনপিআর দিয়ে করলে ধরি নাম্বার অফ ইয়ার 1 ধরে নেবেন, তাহলে সহজ হয়ে যাবে। আর যদি বলি যে না, আমি সূত্র দিয়ে করবোই না, আমি সরাসরি ঐকিক নিয়মে করব, তাহলে 10% লাভে, মুনাফায় মানে লাভে ৩,০০০ টাকার মোট লাভ কত আসে? ৩,০০০ এর 10% মানে কত? ৩০০। আবার 8% লাভে ২,০০০ টাকার মুনাফা হবে কত? লাভ সমান সমান ২,০০০ ইন্টু 8%, মানে কি ২,০০০ ইন্টু 8/100, 2 শূন্য কাটা, 8 × 2 = 16, 160। কে বুঝেন নাই? তাহলে মোট লাভ কত? স্যার 460 টাকা। ৩০০ আর 160, 460। সরি, মুখে বলতেছি 60, লিখতেছি 80। আর মোট বিনিয়োগ কত? তিন হাজার আর 2000। আর 2,০০০, মানে মোট 5,০০০ টাকা আমি ইনভেস্ট করেছিলাম। তাহলে কত পার্সেন্ট হইলো? এই 5,০০০ টাকার কত পার্সেন্ট? 460 টাকা। কিভাবে করা যায়? আমরা শতকরার অঙ্কের 1 নাম্বার টাইপে বলেছিলাম, তাই না? ভি ইকুয়ালস টু বিবি/100, ওই সূত্র দিয়ে করা যায়, যায় না? অথবা বৈজ্ঞানিক নিয়মে করা যায়। 5,০০০ টাকায় লাভ হয় 460 টাকা, 1 টাকায় লাভ হয় 460/5,০০০ টাকা, 100 টাকায় লাভ হয় কত? এভাবেও করা যায়। অথবা আমি শর্টকাট করতে চাই, ভ্যালু বাই বেস, মনে আছে? ডি ডি বাই বেস, D/B × 100। বেস কোনটা? যেটা বিনিয়োগ করেছিলাম, 5,০০০ হচ্ছে বেস, আর ডিফারেন্স কত? 460। বারবার 80 লিখতেছি। D/B × 100, ওই যে ভগ্নাংশকে যেভাবে শতকরা প্রকাশ করি, সেভাবে শর্টকাটে আমি করতে চাই। কত হয়? 0, 0, 0, 0, 0, 0। 46কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 নং 45। 45 সমস্ত 5/1। সরি, 5 নং 45, 9 সমস্ত 5/1। 5/1 মানে 10/2, 9.2%। ক্যালকুলেটর ছাড়া মুখোমুখি হিসাবটা করতে হবে। 9.2%। দেখেন, এটা কিন্তু আসছে কত বিসিএস এ? 40তম, 37তম। 37তমতে ক্যালকুলেটর ইউজ করা নিষেধ ছিল কনফিডেন্টলি। তার মানে এই যে 46কে 5 দিয়ে ভাগ করলে 9.2, এটা আপনাকে নিঃসন্দেহে মুখে মুখে পারতে হবে। বুঝতে পেরেছেন? হ্যালো গাইস। জি স্যার। ওকে। মনুরা, মনুরা গাইসরা, 500 টাকার 4 বছরের সুদ আর 600 টাকার 5 বছরের সুদ একত্রে
500 টাকা হলে সুদের হার কত? সুদের হার আলাদা আলাদা হবে না, একই হবে। দুই ক্ষেত্রেই সেম সুদের হার আমার ছিল, এটাই এখানে বলেছে, বোঝানো হয়েছে। তাহলে সেম সুদের হার যদি থাকে একই পার্সেন্ট হারে, কি করবেন তাহলে এটা? এটাকে, যেহেতু দুইটা আলাদা কেস, তাহলে আপনাকে এখানে আলাদা আলাদা হারে 1 2 করে ধরে নিতে হবে। দেওয়া আছে কি, প্রথম ক্ষেত্র 500 টাকার 4 বছর, তাহলে 500 টাকা কি প্রিন্সিপাল মানে আসল, তাহলে P1 ধরি আমরা 500, N1 ধরি 4 বছর, আবার P2 ধরি আমরা 600 টাকা, পরের বার বিনিয়োগ করছে, N2 হবে 5 বছর, তাহলে 5। সমন্বিত আই, আচ্ছা এখানে I1 এর মান কত জানি না, ধরি I1। এখানে I2 কত জানি না, ধরি I2। কিন্তু সমন্বিত সুদ I1 প্লাস I2 সমান সমান দেওয়া আছে 500। এটাকে আমরা আই বলতে পারি, সমন্বিত সুদ। বলেছে সুদের হার কত, তো প্রথম ক্ষেত্রে ছিল R1 আর দ্বিতীয় ক্ষেত্রে ছিল R2। এটাকে আমরা সংক্ষেপে আর বলতে পারি। কেন? কারণ একই হারে বিনিয়োগ করা হয়েছে, উভয় ক্ষেত্রে সুদের হার একই ছিল, এই জন্য R1 আর R2 কে আমরা কমনলি আর ধরে নিতে পারি। যদি ধরি, তাহলে আমরা লিখি যে আই, শর্ত মতে আই সমান সমান I1 প্লাস I2 সমান সমান 500। এই যে লাইনটা আবার লিখলাম, I1 এর মান বসাই দিই, P1 N1 R1 প্লাস P2 N2 R2 সমান সমান 500। বা P1 এর মান দেওয়া আছে 500 ইন্টু N1 এর মান 4 ইন্টু R1 এর মান কমন আর বসাইলাম, প্লাস P2 এর মান দেওয়া আছে 600 ইন্টু N2 এর মান দেওয়া আছে 5 ইন্টু R2 এর মান কমন বসাইলাম, আর সমান সমান 500। এখন অঙ্কটা হয়ে গেছে। কিভাবে বুঝলাম অঙ্কটা হয়ে গেছে? কারণ পুরা রাশিতে অনলি একটা সংখ্যা অজানা, শুধু আর টাই অজানা, এই জন্য অঙ্কটা হয়ে গেছে। তাহলে 500 কে 4 দিয়ে গুণ দিলে 2000, 2000 আর প্লাস 600 কে 5 দিয়ে গেলে 530, 3000 আর সমান সমান 500, অর্থাৎ 5000 আর সমান সমান 500। সরি, মোবাইলের টাচ কলমে ডিস্টার্ব করতেছে। 500 উভয় পক্ষকে 500 দিয়ে ভাগ করলে 10, আর না দরকার নাই, দরকার কি, আর সমান সমান 1/10। না, 1/10 আপনারা বুঝেন নাই, 500/5000। এখন বুঝছেন তো? 1/10 ইন্টু 100%, শূন্য শূন্য কাটা, 10%। কে বুঝেন নাই? এনি কোশ্চেন সো ফার? ম্যাথমেটিক্যালি প্রবলেম হয়তো নাই, ক্যালকুলেশন খুব ইজি, বাট থিওরিটিক্যাল কোনো এরর কারো কাছে, কোনো গোজামিল মনে হচ্ছে কিনা, কোনো জায়গায় একটু সন্দেহ রয়ে গেছে কিনা? স্যার এখানে তো বলে নাই যে একই হারে বাড়তিছে। যদি বলা না থাকে তাহলে কি আমরা একই হারে ধরে নিব, মানে দুইটার ক্ষেত্রে? হ্যাঁ, একই হারে ধরে নিবেন, কারণ একই হারে যদি না হয় বিজনেসটা, তাহলে আপনি অঙ্কের সমাধানই করতে পারবেন না। ও আচ্ছা। একই হারে না হইলে বুঝে নিতে হবে ডাটা মিসিং আছে, অঙ্কের কোশ্চেনটা অসম্পূর্ণ, অসম্পূর্ণ ইনকমপ্লিট কোশ্চেন। তারপর
আর কোনো কোশ্চেন নাই, নেক্সটে চলে যাই। এটা কিন্তু লিখিততে আসছে, দেখেন 34তম বিসিএস পর্যন্ত যেসব অঙ্ক লিখিততে আসতো 35-এর পরে এগুলোই প্রিলিতে আসতেছে। তাহলে কি বুঝলেন? 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 148 টাকা হলে সুদের হার কত? এটা সেম অঙ্ক না? জি হোমওয়ার্ক। স্যার। আমি সংক্ষেপে করে ফেলি, দেখেন আগের অঙ্কের মতো খালি ক্যালকুলেশনের লাইনটা নামে বলি। 3 4 1200, 1200 আর প্লাস 5 প্লাস 2500 সমান সমান 148, এটাই আসবে ক্যালকুলেশন করতে করতে। 25 আর 12 কত? 37, 3700 আর সমান সমান 148। আর সমান সমান 148/37 ইন্টু 100%। শূন্য 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 কাটা। 37 দিয়ে কি 148-কে ভাগ যায়? 40 দিয়ে 160-কে ভাগ করলে হয় 4। 3 4 12, 3 করে কম আছে, 3 4 12 কম আছে, 60 থেকে 112 মাইনাস করলে 148 হয়। হ্যাঁ হয়। তার মানে এটার ভাগফল হচ্ছে 4, 4%। দেখছেন, এই অঙ্ক প্রিলিতে আসলে মুখে মুখে করবেন আপনারা, দিস ইজ শর্টকাট। এই টাইপের যে কোনো অঙ্ক যদি এখন মুখে আসে প্রিলিতে, ডাইরেক্ট গুণ করে ফেলবেন, গুণ করে লিখবেন। এই দুইটা গুণ করে ফেলবেন, এই দুইটার গুণফলের যোগফলটাকে আর দিয়ে গুণ ধরবেন, আর যে ডান পাশে দেওয়া থাকবে এটাকে ভাগ করবেন, করে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বের করে ফেলবেন। খুব সহজ, দিস ইজ শর্টকাট। এবার নিউ চ্যাপ্টার, আরো কোনো প্রশ্ন আছে কিনা? নাই? আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা থিওরিটা কি আমরা আগেই আলোচনা করে ফেলেছি। আমরা সরাসরি অঙ্কে চলে যাই। কি দেওয়া আছে? মুনাফার হার 10%, আর ইকুয়ালস টু 10%। পি এর মান দেওয়া আছে কত? 800 টাকা। বছরের মান দেওয়া আছে এন ইকুয়ালস টু, চক্রবৃদ্ধি মান বের করতে বলছে। আমরা কি জানি? সি ইকুয়ালস টু পি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। 1 প্লাস এন আর ছিল আগের সূত্রে, সরল মুনাফায় ছিল 1 প্লাস এন আর, আর চক্রবৃদ্ধি মুনাফায় এনটা উপরে চলে গেছে, পাওয়ার হয়ে গেছে। আর পাওয়ার হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যখন ভাঙাবেন, তখন এই 1 এর উপরে এন চলে আসবে পাওয়ার। আর এই 1 মানেই কিন্তু পি। তার মানে এনটা আসলে পি এর, পাওয়ারটা আসলে পি এর উপরেই আছে। একটু আগে আমি বলেছিলাম না কেন চক্রবৃদ্ধি মুনাফায় পাওয়ার আকারে প্রকাশ করা হলো? যেন পি কেও প্রভাবিত করে, এই জন্য। তো মান বসাই দিই সরাসরি। পি এর মান দেওয়া আছে 800, 1 প্লাস আর এর মান দেওয়া আছে 10%, মানে কি 10/100, মানে কি 1/10। 1/10 কেন বসাইলাম, কেন দশমিক বসাইলাম না? কারণ যেহেতু পাওয়ার আছে, পাওয়ারের মান 2, এটা আমার ক্যালকুলেটর আবার নিষেধ। তার মানে পয়েন্ট আকারে দশমিক দিয়ে আমি করতে পারবো না। দশমিক দিয়ে করতে পারলে খুব ইজি হইতো, 1.1 হইতো, 1.1 হোল টু দি পাওয়ার 2। আচ্ছা, দেখি তো আমরা দশমিক দিয়ে করতে পারি কিনা। সম্ভব তো, পাওয়ার 2 বলে সম্ভব, 3 থাকলে সম্ভব হইতো না, কঠিন হয়ে যেত। ইন্টু 1.1 হোল স্কোয়ার। 1.1 এর মান আমরা কি জানি? 11.11 121। আর পাওয়ার 2 হওয়ার কারণে দশমিক 2 ঘরে গিয়ে আসবে, মানে 1.21 হয়ে যাবে। 800 ইন্টু 1.21। যারা মুখে মুখে না পারেন তারা আলাদা আলাদা 1.1 1.1 গুণ করবেন। তাহলে দশমিকের পরে একটা, দশমিকের পরে একটা, তাহলে 121। এই দশমিকটা ছিল এখানে, 121.00 আনসার ছিল। এই দুইটা ঘরের আগে দশমিক থাকার কারণে এই দশমিক এক ঘর দুই ঘর জাম করে এখানে 1.21 হয়ে যাবে। ক্লাস 4 এর গুণ করা আপনাদের 1.1 দিয়ে
क्या होता है? $1.81 দিয়ে 21 দিয়ে 8 কে গুণ করলে কত হয়? 168 যোগ 8, 9 মুখে মুখে করছি আর কি। আপনারা কিভাবে? হাতের হলো 1, 9, স্যার আপনার কথা আটকে আটকে যেতেছে। আটকে আটকে যাচ্ছে। হ্যাঁ। শেখ আটকিয়া ভর করেছে। আমাদের ক্লাসে একটা শেখ আটকিয়া আছে না? স্যার আমি কি ভর করলাম? আপনি ভর করেছেন, এজন্য আমার কথা আটকে যাচ্ছে। আচ্ছা, আপনার নাম কি আটকিয়া নাকি আতকিয়া? আতকিয়া। তো হ্যাঁ তো। এর অর্থ কি? স্যার ধার্মিক। ধার্মিক। ভালো। আমি আবার ফান করে মনে করেছিলাম আতকিয়া মানে যে ভয় পায়, আতকে ওঠে, একটু চমকে ওঠে। স্যার নাইন এই সিক্সটি দশমিকের গুণটা একটু দেখাই দেন। কোনটা? মানে দশমিকের গুণটা একটু দেখাই দেন। ভুলে কোনটা? গেছি। 1.1 কে ওটা? হ্যাঁ, না ওই যে 800 কে 1.21 দিয়ে যে করছেন এটা দেখাই দেন তাহলে হবে। ও আচ্ছা, এটাকে আমি লিখি 8 × 121। সুবিধা আছে। দশমিক দূর করে দিলাম, এই দুইটা শূন্য দিয়ে এটাকে গুণ করে। ওকে। জি স্যার। মালিহা, এখনো জেগে আছো? চাকরি তো তোমার হবেই হবে। কোন ইয়ারে চলে তোমার? থার্ড ইয়ার চলতেছে মাত্র। হায় আল্লাহ, তুমি তাহলে আমার কাছে ফার্স্ট ইয়ারে শুরু করছিলা? না, সেকেন্ড ইয়ার থেকে। আচ্ছা, তাহলে দুইটা ফুল ব্যাচ তোমার রানিং হয়ে যাচ্ছে, তুমি তো মোটামুটি রেগুলারই ক্লাস করো, খেয়াল করলাম। চাকরি না, যদি না হয় ফার্স্ট ক্লাস বিসিএস এ। ক্লাস প্রথম কয়েকটা করার পরে আর করতে পারছি না। মানে ফাইনাল পরীক্ষার জন্য দেখা গেছে 30টা কি 35টা ক্লাস করতে পারছি, এরপরে আর করতে পারিনি। আবার নতুন ব্যাচে অ্যাড হইতে হয়েছে। কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। মেধা ইজ নট দ্য কি টু সাকসেস। মেধা ইজ দ্য কি টু সাকসেস ইন কেস অফ অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। বাট ইন কেস অফ বিসিএস or job study, consistency is the key to success. একটু 1 মিনিট আসতেছি। আচ্ছা, 10% হারে 10,000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? 39 BCS আসছে। তো দুইটা আবার বের করে ফেলি। আর এর মান 1/10 বা 0.1, যাই বলেন না কেন। পি এর মান, সরি, 1000। এন এর মান 2। সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়ালস টু এনপিআর। সহজ অঙ্ক, 2 × 1000 ইন্টু 1/10, 200 টাকা। সহজ। বাট চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা বলেছিলাম থিওরি পড়ানোর সময়, মনে আছে, যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সরাসরি মুনাফা বের করার কোনো সূত্র নাই। তাহলে কি বের করতে হয় চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে? আগে সি বের করতে হয়।
পরে পি মাইনাস করে আই বের করতে হয়। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আই ইকুয়ালস টু সামথিং, এরকম কোনো সূত্রই নাই। তাহলে কি করতে হবে? সি বের করতে হবে। সি বের করি। পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। পি এর মান কত? 1000। 1 + r এর মান কত? 0.1 হোল টু দি পাওয়ার 2, মানে 1000 ইন্টু 1.1 স্কোয়ার, মানে 1000 ইন্টু 1.21। আগের অঙ্কের মতোই। যখনই বছর 2 বছর থাকবে, দেখেন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 2-3-এর বেশি দিবে না, কারণ জানে ক্যালকুলেটর ইউজ করা নিষেধ। কারণ 5 বছর যদি দেওয়া দেয়, মানে পাওয়ার যদি 5 হয়, তাহলে 1.21 সংখ্যাটাকে 4 বার, আরো 4 বার গুণ করা, এটা বিরাট একটা ঝামেলার ব্যাপার। এটা প্রশ্নকর্তারা বুঝে, তাই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 2-3 বছরের বেশি দিবে না। তো গুণ করলে এটা কত হয়ে যায়? 1 to 1, 2 শূন্যের জন্য আর একটা শূন্যের জন্য একটা শূন্য বসাইতে হবে। তাহলে পার্থক্য কত? তাহলে লাভ কত এখানে? তাহলে এখানে আই কত? স্যার 210। C - P, মানে 1210 থেকে বিয়োগ করবো যেটা ইনভেস্ট করেছিলাম 1000 টাকা, সমান সমান 210 টাকা। তাহলে আমার নর্মাল সরল মুনাফায় লাভ হয় 200 টাকা, আর চক্রবৃদ্ধিতে লাভ হয় 210 টাকা। স্যার পার্থক্য তাহলে কি 10 টাকা হবে? ইয়েস। মানে বাংলাদেশে লাভ হয়েছে 210 টাকা, আর নোয়াখালী গিয়া লাভ হয়েছে 200 টাকা। তাহলে দুই জায়গায় ব্যবসা করার মধ্যে কত টাকা ডিফারেন্স হবে? 10 টাকা ডিফারেন্স। তাহলে আপনি ডিসিশন যখন নিবেন, তো চিন্তা করবেন কোথায় ব্যবসা করলে আমার লাভটা হবে বেশি। 10 টাকা আছে কিনা? কি অঙ্কটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? যাদের স্যার তোলা কমপ্লিট হয় পাওয়ার নাই। 1.1 যেটা আর কি 2 দেওয়াতে আমরা ওটা করতে পারছি, যখন 3 হবে তখন আমাদের 3 বার ওইভাবে করে গুণ আরেকবার গুণ করে করবেন। এই 1.2 কে আবার 1.1 দিয়ে গুণ করবেন, মানে ওয়ান আচ্ছা। পয়েন্ট ওয়ান সংখ্যাটাকে 3 বার গুণ করবেন, তাহলেই তো হয়। আচ্ছা। স্যার আপনার মিউট মেবি অফ। সরি। একাধিক ধাপের অঙ্ক, মুনাফার হার আলাদা থাকবে। আচ্ছা, কি বলেছে? মোবাইল ফোনের মাসিক বিল এসেছে 420 টাকা। যদি 1 বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরো 6 মাস পর আরো 20% বৃদ্ধি পায়, তবে 18 মাস পর মোট বিল, না মোট বিল চায় নাই, 18 মাসের মোট বিল তারা চায় নাই। তারা 18 মাস পরে 1 মাসের বিলটা, মাসিক বিলটা কত হবে এটা জানতে চাইছে। এটা কিন্তু আসলে কোনো কঠিন অঙ্ক না, এটা একদম শতকরার অঙ্ক, এটা কোনো মুনাফার অঙ্কই না। বাট এখানে অঙ্কটা যেটা, প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে এখানে ভাষাগত জ্ঞান। আপনারা কি বুঝতেছেন সেটা বলতে চাচ্ছে। অনেকেই মনে করবে হ্যাঁ বুঝতে পারছি, 18 মাসের বিল যোগ করতে হবে না। 18 মাসের মোট বিল চায় নাই, বলছে 18 মাস পরে ওই মাসিক বিলটা কত হবে। কারণ 1 বছর পরে 10% বৃদ্ধি পাইছে, তার মানে 1 বছর কিন্তু 420 টাকা করে সে দিয়ে গেছে। 12 মাস 420 টাকা করে দেওয়ার পরে 13তম মাসে গিয়া বিল আসছে 10% বৃদ্ধি। তাহলে দেখি 420 টাকার 10% বৃদ্ধিতে কত টাকা হয়। 420 এর 10% বৃদ্ধি, 10% বৃদ্ধিতে কত হবে? স্যার বৃদ্ধি 42। 420 এর 10%।
সমান সমান 420 + 42, 14। 462 টাকা। ঠিক আছে। আর আরো 6 মাস টাকার সাথে যোগ হবে কত? 462 এর কত? 20%। 462 প্লাস 462 ইন্টু 1/5, 20/100 কাটাকাটি করলে থাকে 5। 462 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 100 কে 5 দিয়ে ভাগ করলে হয় 20। 400 কে 5 দিয়ে ভাগ করলে হয় 80। 60 কে 5 দিয়ে ভাগ করলে হয় 12, 5 12 60। 80 আর 12 92। 92 সমস্ত 5/2। 5/2 মানে 10/4। তার মানে এটা 92.4। 462 প্লাস 92.4 হচ্ছে 500 থেকে কত থাকে? 56, সরি 54। 554.4। দিস ইজ আনসার। কে বুঝেন নাই? হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? স্যার বুঝতে পারছে সবাই। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কে নেক্সট? লাস্ট ম্যাথ অফ দ্য ডে, জনসংখ্যা সম্পর্কিত সমস্যা। বলেছে জনসংখ্যা প্রতি বছর 4%। কোন এক সময় এই শহরের জনসংখ্যা ছিল 2,20,00,000 জন। 3 বছর পর ওই সংখ্যা কত হবে? এখন প্রশ্ন হচ্ছে জনসংখ্যা, দেখেন দুইবার আসছে, না 34 এবং 29 আসছে। আচ্ছা, জনসংখ্যা কি সরল মুনাফা হারে বৃদ্ধি পায় না চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়? স্যার চক্র চক্রবৃদ্ধি হারে। বিহারে কেন? কারণ এই যে 2,20,00,000 মানুষের 4% যে বাড়বে, বাচ্চা দিবে, 4% বাচ্চা জন্মাবে, তাহলে সেই বাচ্চারা কি বসে থাকবে? তারাও তো আবার সন্তান জন্ম দিবে। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? স্যার হ্যালো, আপনার কথা আমার কেটে ওই কেটে মোবাইলটা খুঁজে পাচ্ছি না আসছে। রে। একটু OnePlus মোবাইলটা খুঁজে পাচ্ছি না। OnePlus মোবাইলটা একটু বার করে ড্রয়ারে মনে হয় সাইলেন্ট করা যায়, কল দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে দিয়ে আগে কাগজ পরে কর, নেট নেট শোনা যাচ্ছে না আমার কথা। হটস্পট দিয়ে ক্লাসটা শেষ করতে হবে। এনামুল, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো। নৌশাদ ভাই, আমি শুনতেছি। আপু এটা এক আচ্ছা, মিনিট। তাহলে আচ্ছা। তার মানে 3 বছর পর এন এর মান যেহেতু 3। ভাই ক্লাসে কি কোনো সমস্যা? না না, শোনা যাচ্ছে না আমার আহ, রেসপন্স করছে না। তাহলে এন এর মান, সরি, এখানে জনসংখ্যা চক্রবৃদ্ধি হারে। কারণ কি? কারণ যে 3 বছর যে বাচ্চাগুলা হবে সে বাচ্চাগুলা কিন্তু বসে থাকবে না, ওরাও আবার বিয়ে করবে, ওদের আবার বাচ্চা হবে। এই জন্য চক্রবৃদ্ধি হারের সূত্রে বলা নাই, অঙ্কের সূত্রে, অঙ্কের কোথাও বলা নাই চক্রবৃদ্ধি, বাট আপনাকে জানতে হবে যে জনসংখ্যা বৃদ্ধি পায় চক্রবৃদ্ধি হারে। এখন কেউ ভাবতে পারেন স্যার সময় তো মাত্র 3 বছর, তাহলে 3 বছরে তো ওই শিশুরা এখনো প্রোডাক্ট, ওদের 3 বছরের শিশুরা বাচ্চা দিতে পারবে? প্রশ্নটাও কেউ কত করছে, একজন করেছিল। এটার উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি
জনসংখ্যা যে বৃদ্ধি হয় এটা শুধু 3 বছরের হিসাব করা হয় না, জনসংখ্যা বৃদ্ধিটা বছরের পর বছর যুগের পর যুগ ধরে হিসাব করা হয়। এবং এখানে শুধু বাচ্চা দিচ্ছে সেই সূত্র না, কতজন মারা যাচ্ছে সেটাও ক্যালকুলেশনে আসে। এক কথায় বিজ্ঞানীরা হিসাব করে, পরিসংখ্যানবিদরা হিসাব করে হচ্ছেন সিদ্ধান্ত নিয়েছেন জনসংখ্যা বৃদ্ধির হার সবসময় চক্রবৃদ্ধি। সুতরাং আমরা লিখি বৃদ্ধির হার ইকুয়ালস টু 4%, মানে 4/100, 4, 5, 6, n ইকুয়ালস টু 3। বলেছে সি 3 বছর পর জনসংখ্যা কত, জনসংখ্যা কত এটা কি সি বের করতে বলছে না আই বের করতে বলছে? 3 বছরে জনসংখ্যা কতজন বাড়লো এটা চাইছে, নাকি 3 বছরের পরে মোট জনসংখ্যা চাইছে? স্যার 3 বছর পরে সি মোট চাইছে। জনসংখ্যা, এই জন্য এটা সি চাইছে, সি বের করতে হবে। কিন্তু যদি বলতো 3 বছরে কতজন বাড়ছে জনসংখ্যা, তাইলে করতে হইতো আবার ইন্টু ওয়ান পাচ্ছে না, সরি এন না, এনার না তো, চক্রবৃদ্ধি টু দি পাওয়ার এন, পি ইন্টু ওয়ান প্লাস আর এর মান কত, 4/100 হোল টু দি পাওয়ার এন। পি ইন্টু 100, উপরে কমন নিলে 100 প্লাস 4, 104 হোল টু দি পাওয়ার 4, 1.04 টু দি পাওয়ার 4 এভাবে করেন। অথবা 4 না তো, এন এর মান তো 3, অথবা 3 বার 104 কে গুণ দিয়েও করতে পারেন। আর নিচে 100 ইন্টু 100 ইন্টু 100, আচ্ছা, সমান সমান পি এর মান বসাই দেই 20 লাখ, এই 6 শূন্য কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে গা থাকবে শুধু 2, আর উপরে 104 দিয়ে গুণ করি, 10 করলে 4 4 16, 416, শূন্য দিয়ে গুণ করলে 0 0 0, 1 দিয়ে গুণ করলে 1 0 4, 61801। এটাকে আবার 104 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করলে 4 6 24, 4 হাতের হলো 2, 4 একে 4 আর 2 6, 4 আটা 32, 2 হাতের হলো 3, 4 শূন্য 0 আর 3 3, 4 একে 4, 0 0 0 2, 1 দিয়ে 8 এক হবে 108, 1 6 4 6, 6 আর 2 8, 1 আর 3 4, 8 আর 4 12, 2 হাতের হলো 1, বসাইলাম 1 1 1 1 2 4 8 6 4, প্যারাটা দিল। আচ্ছা, এটাকে আবার 2 দিয়ে গুণ করবো, ইন্টু 2, 2 দিয়ে গুণ করলে গুণফলটা কত হবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাতের হলো 1, দুগুণে 16 আর 1 17, 7 হাতের হলো 1, 2 একে 2, 2 একে 2, দিস ইজ আনসার। এই আমার ক্যালকুলেশন ভুল হইতে পারে, আমি খুব ফাস্ট ক্যালকুলেশন করছি, রাফ ক্যালকুলেশন করছি। যদি আমার ক্যালকুলেশন ভুল হয়ে থাকে প্লিজ পার্ডন মি। স্যার ঠিক আছে। আনসার মিলেছে? জি স্যার। ওকে, অধ্যায় শেষ। হোমওয়ার্ক গুলা আপনারা এক একটা এক এক রকম বই থেকে কালেক্ট করা, তবে সবগুলাই বিভিন্ন বিসিএস এবং বিভিন্ন জব, ব্যাংক জব, প্রাইমারি জব, বিসিএস জব, এই দেখেন সবগুলা জবের কোশ্চেন, বিভিন্ন কোনো না কোনো জব পরীক্ষার কোশ্চেন। তো আপনারা একটু কাইন্ডলি নিজেরা প্র্যাকটিস করে নিয়ে, কেমন? না পারলে যেটা পারবেন না সেটা মেসেঞ্জার গ্রুপে ছবি সহ দিবেন,
আমি ব্যাখ্যা করে দিব, তবে আপনার সহপাঠীরা ব্যাখ্যা করবে। স্যার টাইপ 4-এ একটা অঙ্ক ছিল তো শীটে। আরেকটা অঙ্ক ছিল। জি স্যার, মেবি তৈরি করে দিয়েছিলেন এটা, এই শীটে দেখতে পাচ্ছি। অঙ্কের ডাকটা কি বলেন তো? বার্ষিক 10% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি ধরে 500 ও টাকা 2 আচ্ছা বছরে আচ্ছা আচ্ছা, মুনাফা কত? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি করে দিই তাহলে। এনামুল, এনামুল, কি করো ভাই? এই যে এরা শীটে আরেকটা অঙ্ক পাইলো কোথায়? আমি এটা শীটে করে দিয়েছি, বাট তোমার আমাদের এখানে নাই। লিঙ্কের শিটের কথা বলতেছে, আমি তো একটু বাইরে ছিলাম না আজকে হাসপাতালে। ও আচ্ছা আচ্ছা, এটা একটু একটু চেক দিও তো। আমাদের যে এবারের লাস্ট ফাইল, লাস্ট যে প্রিন্টেড শিট দিচ্ছি যেটা, হ্যাঁ সেটা ওটা, লাস্ট ওয়ার্ড ফাইলটা তোমার কাছে কালেকশনের রাখো। হ্যাঁ আছে আছে ওটা। আচ্ছা, কি অঙ্কটা আবার বলেন তো? বার্ষিক বার্ষিক 10% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি ধরে 500 টাকা দশ 2 বছরে পার্সেন্ট মুনাফা কত? হারে অর্ধ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি ধরে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি পরে ধরে 500 টাকা 2 বছরের মুনাফা কত? 500 টাকার 2 বছরের মুনাফা কত? 500 টাকার 2 বছর। কে কথা বলছেন? স্যার এম এস ফয়সাল। ভেরি গুড, ক্যারি অন, লিখে থাকেন। আপনার প্রিলি পাস হতে হতে হবে হবে। ভেরি সিরিয়াস ম্যান। ওই যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, এটাই ছিল এম এর অঙ্ক। আচ্ছা, আর এর মান দেওয়া আছে 10%, মানে 10/100, মানে 1/10। আর 500 টাকা পি এর মান দেওয়া আছে কি ব্যাপার, হ্যাঁ, বছরের মান এন এর মান দেওয়া আছে, কোনো সমস্যা নাই। বাট এখানে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, মানে অর্ধবার্ষিক মানে কি, 6 মাস পর পর। এম ইকুয়ালস টু কত? স্যার 2। না, ভুল বললাম। এম হবে 6। স্যার 6 কেন? স্যার বছরে তো স্যার 6 মাস দুইবার পর বৃদ্ধি পর, পাচ্ছে তাহলে স্যার, 2 বার এম তো হবে না? টাইমস। আচ্ছা, এম কি টাইম না মান্থ, আমি তো ভুলে গেলাম। স্যার এম হচ্ছে নাম্বার অফ সাইকেল। শিওর আপনি? আমি যখন থিওরি বললাম তখন তো নাম্বার অফ সাইকেলই বললাম, বাট জি স্যার। এখন তো হ্যাঁ স্যার। কেন কনফিউজ হয়ে গেলাম, এটা কি নাম্বার অফ সাইকেল নাকি নাম্বার অফ মান্থ? স্যার স্যার নাম্বার অফ সাইকেল নাম্বার অফ হবে স্যার। সাইকেল। আচ্ছা, তাইলে স্যার নাম্বার অফ সাইকেল কত মাস? 6 মাস। তাহলে এম এর মান হবে 12কে, এক বছরে যেহেতু 12 মাস, সেহেতু 12কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল 2 হবে এম এর মান। আচ্ছা, তাহলে এখন আমরা অঙ্কটা করে ফেলি এম এর সূত্র দিয়ে। সি ইকুয়ালস টু P1 প্লাস MR N/M। কলমটা খুব ঝামেলা করতেছে। হ্যাঁ, এখন মানটা বসাইলেই আমরা পেয়ে যাব। পি এর মান কত? 500। 1 প্লাস এম এর মান 2 ইন্টু আর এর মান 1/10 হোল টু দি পাওয়ার এন কত? 2, এম কত? 2। না, হলো না তো।
স্যার আমাদের স্যার ফর্মুলাটা মেবি ভুল আছে স্যার। রাইট রাইট, এটা তো হয় নাই। আমার তো কিন্তু সাইকেল যেহেতু ওয়ান চারটা। প্লাস, স্যার হ্যাঁ, এটা ওইটা না স্যার, এ- ওয়ান প্লাস এম স্যার আর না, স্যার ওইটা হইবে মানে আর বাই এম। সূত্রটা একটু ভুল হয়েছে স্যার। আর বাই এম, আর ওইটা হবে হয়েছিল কি এন এম ইন্টু। ইন্টু আচ্ছা, এন। এটা কেমনে বুঝলাম ভুল হয়েছে, কিভাবে বুঝলাম? কারণ আমার এন হচ্ছে, আর বছরের চক্রবৃদ্ধি হচ্ছে 2। তাহলে এই এম এর মান যদি আরো 2 হয়ে থাকে, তাহলে 2 × 2, 2 × 2 = 4। এই জন্য উপরে গুণ হয়েছে, এম এন হয়েছে। বুঝতে পারছেন? তাহলে আমি কি সূত্রে ভুল লিখেছিলাম শুরুতে? স্যার সেটাও উল্টাই লেখা আছে, শুরুতে যেভাবে করেছেন ওইভাবে শীটে সূত্র লেখা, বাট অঙ্কটা এইভাবে করেছেন। হুম, এই জন্য এই ভুলটা হয়েছে, এটা উল্টো হয়েছে। এটা হবে R/M। ওকে, এনামুল এটি কারেকশনটা একটু করো তো। কোনটা বড় ভাই? এই যে সূত্রে এই চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা, 3 নং সূত্রটা, এটা এটা হবে, সেটা ভুল আছে। সফট কপিতে এটা একটু কারেকশন করে ফেলো। সফট কপিতে ভুল আছে? মেবি, আমার মাস্টার ফাইলে আমি দেখি নাই। আর স্টুডেন্টদের হাতে মনে হয় শীটটা আছে, কেউ একজন প্রশ্ন আচ্ছা, করেছিল। হ্যাঁ আমাদের যে ভুল আছে, প্রিন্টেড শিট, প্রিন্টের শিটে আচ্ছা ভুল প্রিন্টেড আছে স্যার। শিটেও ভুল, তার মানে মাস্টার ফাইলেই ভুল আছে। এনামুল, হ্যাঁ ভাই শুনতেছি। তুমি, তোমাকে বলেছিলাম যে ড্রাইভে কারেকশন নামে একটা ফাইল দিয়ে রাখো। না হলে এই যে তুমি তোমার ফাইলে হয়তো কারেকশন করতেছো, বাট আমার কম্পিউটারে যদি আমি ফাইলটা কারেকশনটা না করি, তাহলে এটা কিন্তু কারেকশন হবে না, আবার সেই মিস্টেক হবে। তুমি আমার ড্রাইভে তুমি ড্রাইভে কারেকশন নামে একটা ফাইল বানাও, অথবা একটা ফোল্ডার বানাও। ফোল্ডারে আমি তুমি বানাইছি 10টা সাবজেক্টের কারেকশন জন্য। নাও, অলরেডি ডান। তোমাকে ডান হলে তো লাভ হবে না, তুমি ডান করছো কিন্তু আমার এখানে হইলো না মনে করো, তখন? ফোল্ডার ক্রিয়েট করা ডান। আচ্ছা, সেখানে তুমি কারেকশন নামে ভিতরে লেখো তুমি আহ প্রত্যেকটা সাবজেক্টের নামে আলাদা আলাদা, ম্যাথের জন্য ম্যাথ, সেখানে লিখে রাখো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র 3, পেজ 2। কি লিখবো? এই যে যা লিখছি দেখো, সূত্র নাম্বার 3, চক্রবৃদ্ধি মুনাফা, যেটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র 3 কারেকশন। তাহলে আমি আমার মাস্টার ফাইলে গিয়ে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র 3 নাম্বার সূত্রটা কারেকশন করে নিব। কি কারেকশন এটা তোমার বলতে লাগবে না, বলতে হবে না, আমি দেখলেই বুঝবো কি কারেকশন। আচ্ছা, প্লাস আর এর মান কত? এটাকে আরো ভাগ হয়েছে, তাহলে 1/20। আর উপরে হচ্ছে 2 × 2। 1 + 20/1, 20/1 মান কত? 0.05। 1.05 হোল টু দি পাওয়ার 4। আচ্ছা, 105 কে 4 বার গুণ করলে কত হয়? 105 × 105, 5 দিয়ে 105কে গুণ করলে হয় পাঁচশো স্যার পঁচিশ 100-কে 4 বার গুণ করলে 10,000। বলেন তো গুণফলটা কত? বলেন, কই হারাই গেলেন? স্যার 121550625। হয়েছে? স্যার ক্যালকুলেটারে তো তাই আসলো।
হ্যাঁ, ক্যালকুলেটরে যদি তা আসে তাহলে সেটাই সঠিক। কি আপনি ফুল আনসার বলছেন নাকি 1.05 এর হোল টু দি পাওয়ার 4 মানটা বলছেন? না স্যার, 105 দিয়ে 4 বার হচ্ছে হলো গুণ করলাম, তারপর ওইটার অ্যান্সার আসছে। আচ্ছা, তাহলে দশমিক যদি দুই সংখ্যার পরে আসে, দশমিক হলো দুইটা সংখ্যার আগে আছে দশমিক, পাওয়ারের উপরে 4 মানে 8টা সংখ্যার আগে দশমিক চলে আসবে। তাহলে গণি 1 2 3 4 5 6 7 8, মানে 1.2155, এটাকে 500 দিয়ে গুণ করেন তো কত আসে? স্যার, 60775। না, ও, দশমিক ও আসবে। 1.21 না স্যার, এক হ্যাঁ হ্যাঁ মিনিট। হ্যাঁ, ও লাগবে না, ধরেন 607 পরেরটা বলেন, দশমিকটা এখানে করি, পরেরটা বলেন। 75। 75 ডট 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 ডট। হ্যাঁ হ্যাঁ, আসো, আসো, আসতে থাকো। তাহলে এটা হচ্ছে আমার সুদ আসল, মুনাফা আসল হচ্ছে এটা। তার আসল কত আমার কি চাইছে বলেন তো? মুনাফা কত, শুধু মুনাফা চাইছে, মুনাফা আসল কিন্তু চায় নাই। তাহলে মুনাফা আসল হচ্ছে 660 টাকা। তো আসল ছিল 500 টাকা, এটা বিয়োগ করলে মুনাফা পাওয়া যাবে, তাই না? সি আই মাইনাস সমান পি। সমান সি মাইনাস পি, মনে আছে ওই জি সূত্র? স্যার। মুনাফা আই সমান সমান সি মাইনাস পি, মানে 607.75। আসল কত ছিল? তাহলে কত টাকা লাভ হইলো? 107.75 টাকা। সেটা আনসার কি আছে দেখেন তো? স্যার সেটা মুনাফা বের করা নাই, তবে এটাই হয়েছে স্যার। মুনাফা বের করতে হবে। মুনাফা বের করা, এটা মনে হয় এক্সট্রা অঙ্ক, আমাদের মেইন শিটে ছিল না এটা, আগের 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 ব্যাচে, এই জন্য এটা। জি স্যার, আপনার হ্যান্ড রাইটিং এ স্যার। হুম, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। অনুশীলনীটা দেখি আমি পরে এক সময় করে দিব, সমাধান করব। শুধু প্রবলেম গুলা সব তো করা দরকার নাই, যেগুলা আহ প্রবলেম সেগুলা মাত্র যেটা করলাম, তো বার্ষিক 20% হয় 10,000 টাকা। আচ্ছা, এটা কি এই অঙ্কটা মাত্র করলাম যেটা? না স্যার, মাত্র যেটা সেখানে ওই যে 10% ছিল ও, লেখা। 10%, আর এটাতে 20%। ওকে, আপনারা ট্রাই করে নিন নিজেরা। জি স্যার। বাকি কথা পরে হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার একটু বাইরে যেতে হচ্ছে। চলো, এনামল অফ করে দাও। ওকে।